একদিকে বাংলাদেশের সাথে ভারতের বহির সম্পর্ক আর অন্যদিকে বাংলাদেশের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। এক বাঘের মুখ থেকে আরেকটি বাঘের মুখে পড়েছে বাংলাদেশের জনগণ। এখানে ঘটছে এখন চাঁদাবাজ, দখলবাজ এবং প্রকাশ্যে মানুষের সাথে বিএনপি সমর্থকদের জনগণের যে দূরত্ব, সেই সম্পর্ক এখন তিক্ততার রূপ নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এক স্বৈরশাসকের আমলে তার নেতা কর্মীদের কাছে সাধারণ জনগণ যেভাবে জিম্মি হয়ে পড়েছিল, সেভাবে একই কায়দায় এখন জিম্মি রয়েছে মানুষ। মূলত মানুষের মুক্তি মেলেনি। ক্ষমতার মুক্তি এবং পালাবদল হলেও জনগণের ভাগ্যে এখন পর্যন্ত সেরকম সুফল পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি যে দিনে দুপুরে একেবারে খোলা ময়দানে কিভাবে তিনজন যুবক একটি ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে তারা হানা দেয়। এটি ঘটেছে আসলে মূলত আইন শৃঙ্খলার অবনতির কারণে। যদি আইন শৃঙ্খলার অবনতি না হতো এবং দেশের আইন কাঠামো যদি অত্যন্ত শক্তিশালী এবং বিচারমুখী যদি হতো, তাহলে অবশ্যই এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা বারংবার ভাবতো। আমরা দেখতে পেয়েছি যে কেরানীগঞ্জে ঘটে যাওয়া রূপালী ব্যাংকে যে তিনজন যুবক ডাকাতি করেছিল, তাদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র 22 বছর, তার নাম নীরব, আর বাকি দুজনের বয়স ছিল মাত্র 16 বছর। একজন 22 আর দুজন 16। তাদের এই তিনজনের পরিকল্পনায় তারা 10 জন ব্যাংক কর্মকর্তা সহ স্টাফকে জিম্মি করে যেভাবে ভয়ভীতি দেখিয়ে তারা তাদের ব্যাগে 15 লাখ টাকা নিয়েছিল এবং তিনজনের পকেটে আরো 1 লাখ করে 3 লাখ, মোট 18 লাখ টাকা তারা তুলে নেওয়ার চেষ্টা করেছিল। তারা পরবর্তীতে সফল না হলেও তারা ব্যাংকের ভিতরে জিম্মি করতে যে সফল হয়েছিল, এটি সত্যি আশ্চর্যের বিষয়। বলা হয়ে থাকে যে এখনকার যুবক এবং তরুণীরা তারা যেভাবে ভয়ার্ত এবং ব্যাংক ডাকাতি করার মতো সিনেমাগুলো দেখছে, এই সকল হরর সিনেমা এবং ব্যাংক ডাকাতির সিনেমাগুলো দেখে মূলত সেখান থেকে তারা আইডিয়া অর্জন করে থাকে। এরকম আইডিয়া করেছিল রূপালী ব্যাংকে এই তিনজন যুবক। আমরা জানতে পেরেছি যে তারা এই ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে নীরব, যিনি তাদের দলের প্রধান ছিলেন, যার বয়স 22, সে একটি মাঠে খেলতে আসে। খেলতে এসে আর বাকি দুজন যাদের বয়স 16, এই দুজন শিক্ষার্থী, তাদের সাথে নীরবের পরিচয় হয়। পরিচয় সূত্রে তাদের মধ্যে একজনের সখ্যতা গড়ে ওঠে। নীরব তাদেরকে লোভ দেখায়, যদি তারা মিলে ব্যাংক ডাকাত করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে একটা করে আইফোন কিনে দেবে। আর আইফোন এই বয়সের ছেলেদের কাছে একটি স্বপ্নের মতো। আইফোনের লোভে পড়ে তারা রাজি হয়ে যায়। এরপরে নীরব ওই দুজনকে নিয়ে তার পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ পা ফেলতে থাকে। আমরা জানতে পারি নীরব এরপরে প্রায় 7 দিন ধরে এই ব্যাংকের চারপাশে সে তার নজরদারি বাড়িয়ে দেয় এবং সে পর্যবেক্ষণ করতে থাকে কত সুশৃঙ্খলভাবে, সুনিপুণভাবে, বুদ্ধিমত্তার সহিত ব্যাংক ডাকাতি ঘটানো যায়। এই জন্য সে চারপাশে এবং আশেপাশে তার নজরদারি বাড়িয়েছিল। এই ক্ষেত্রে সে অত্যন্ত জ্ঞান এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, এটা বলাই যায়। ব্যাংক ডাকাতি করতে গেলে যে ধরনের জ্ঞান দরকার, সে ধরনের জ্ঞান এই তিন যুবকের মধ্যে বা তরুণের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি নীরব ওই দুজনকে নিয়ে একটি পার্শ্ববর্তী বাজারে যায় এবং হুবহু দেখতে পাওয়ার মতো দুটি খেলনা পিস্তল তারা কিনে এবং চাকু কিনে। মূলত এই অস্ত্রগুলো নিয়ে তারা তাদের পরিকল্পনা মোতাবেক তারা ব্যাংকের ভিতর ঢুকে পড়ে এবং তাদের পিস্তল, খেলনা পিস্তল, যেটাকে আমরা পরে জানতে পেরেছি, সেই খেলনা পিস্তল এবং চাকু দিয়ে ব্যাংক কর্মকর্তাদের তারা জিম্মি করতে সমর্থ হয়। পরবর্তীতে তারা যখন ধরা পড়ে যায়, অর্থাৎ তারা যেহেতু পেশাদার কোনো ডাকাত নয়, তার ফলে যেহেতু তারা পেশাদার কোনো ডাকাত নয়, এর ফলে তারা সহজে ধরা পড়ে যায়। আশেপাশে মানুষ জানতে পেরে এবং টের পেয়ে তারা জড়ো হতে থাকে এবং সেখানকার স্থানীয় মসজিদে মাইকিং করে আরো বেশি সচেতন করে তোলা হয় আশেপাশে মানুষকে। মানুষ দলে দলে যখন চারপাশ থেকে ব্যাংকে ঘিরে ফেলে এবং জড়ো হতে থাকে, তখন প্রশাসন কর্তৃক সেখানে বিএনপির এক স্থানীয়
লোক প্রশাসনকে জানালে প্রশাসন চারদিক থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলে এবং তারা তাদের মুনশিয়ানা দেখিয়ে বুদ্ধিমত্তার সহিত তাদের কলা কৌশলের মাধ্যমে সেই তিন ডাকাতকে তারা ধরতে সমর্থ হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই তিনজন ডাকাত এমন একটি স্পর্শকাতর বিষয় সামনে নিয়ে আসে যে তাদের উদ্দেশ্য ছিল ডাকাতির মূল, যে একটা কিডনি জনিত রোগীর, মুমূর্ষু রোগীর জন্য তারা মূলত এই ডাকাত করেছিল। এই ডাকাতি সাজানোর জন্য তাদের যে 15 লাখ টাকা দরকার ছিল এই চিকিৎসা করার জন্য, সেই জন্যই তারা নিরুপায় হয়ে এখানে হানা দেয় এবং তারা বলতে থাকে এই ব্যাংকে যারা রয়েছে কর্মরত তারা প্রত্যেকে দুর্নীতিবাজ, প্রত্যেকেই নানান ধরনের অপরাধের সাথে জড়িত এবং তাদের চরিতার্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। পুলিশের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সকল গোপনীয় চাঞ্চল্যকর এবং স্পর্শকাতর বিষয় তুলে আসে। আমরা জানতে পারি পরবর্তীতে যখন তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, পুলিশের সন্দেহ হতে থাকে কোনোভাবেই একটি কিডনি জড়িত রোগীর জন্য এত লাখ টাকা চুরি করার কোনো প্রশ্ন আসে না। তারা গভীরভাবে এটা তদন্ত করতে থাকে, জানতে চাওয়া হয় সে রোগী কোথায়, তার নাম ঠিকানা। এরপর তারা সেখানে যায় এবং তারা জানতে পারে এই ধরনের কোনো রোগী নেই। অর্থাৎ তারা স্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছে যে এই যুবক অর্থাৎ এই নীরব এবং তার দুজন সহচর তারা মিথ্যে গল্প সাজিয়েছে। মানুষের ইমোশনকে তারা ব্ল্যাকমেল করে তারা এক ধরনের স্পর্শকাতর গল্প দিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণ আরো গভীরভাবে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন বেরিয়ে আসে যে আসলে মূলত আইফোনের লোভ দেখিয়ে নীরব তাদেরকে ডাকাতের দলে ভেড়ায়। নীরব মূলত একজন চিন্তাকারী অপরাধী। এর আগেও 4-5 বার সে জেল খেটেছিল এবং তার অপরাধের অনেক নমুনা রয়েছে। তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে। কিন্তু সে দুজন শিক্ষার্থী জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এবং কলঙ্কের দাগ লাগিয়ে তাদেরকে অপমানিত করলো এবং জেলখানায় পুড়িয়ে দিতে সে সক্ষম হলো। আমরা দেখতে পেয়েছি এই দুই তরুণ এবং একজন যুবক যিনি নীরব, সে তাদেরকে পথভ্রষ্ট করে তার উদ্দেশ্যকে হাসিল করার জন্য সে লোভাতুর হয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। এই ধরনের কাণ্ড সামাজিক অবক্ষয় এবং সমাজে এই ধরনের অপরাধ যাতে না ঘটে, আমাদের দেশে আইন শৃঙ্খলাকে আরো ঢালাওভাবে সাজাতে হবে এবং যারা বিচার কার্য পরিচালনা করে দয়া করে তারা যাতে বিচার কাজটা সঠিক সুন্দরভাবে করে থাকে, যাতে কোনো রাজনৈতিক বলয় তাদেরকে গ্রাস করতে না পারে। বিচার কার্য যাতে সঠিকভাবে হয়, যেন যে ধর্মের অনুসারী সেই বিচারক যেন সে ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সঠিক বিচার যেন করে, তাহলে অবশ্যই অপরাধ কমে যাবে এবং অপরাধমূলক যে সকল গল্প, নাটক, সিনেমা রয়েছে এগুলো আসলে পরিপক্ত বয়সে না দেখানোর জন্য অনুরোধ রইল। এবং যারা পরিচালক রয়েছে, গল্পকার রয়েছে, প্রযোজক রয়েছে, তারা এই ধরনের সিনেমা, নাটক এবং টেলিফিল্ম যাতে না বানায় তাদেরকে নিরুৎসাহিত করার জন্য বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা বিশেষভাবে অনুরোধ করব। জনসচেতনামূলক সিনেমা গল্পই হতে পারে আগামী যুব সমাজের জন্য পথ প্রদর্শক।